ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। এর আগের ভিডিওতে লাস্ট মিনিট সাজেশনের প্রথম পার্ট আলোচনা করেছিলাম, যেখানে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন প্রশ্নগুলি আলোচনা করেছিলাম। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথম পার্ট। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে আলোচনা হবে অর্থনৈতিক ভূগোল, ভারতের জনসংখ্যা, জনবসতি এবং অর্থনৈতিক যে উন্নয়ন রয়েছে, এই চ্যাপ্টারগুলির যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা অর্থাৎ ভূগোলের লাস্ট মিনিট সাজেশন, সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তো সবাই খাতা রেডি করো এবং লিখে নাও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং মাথায় রাখবে যে অ্যাস্ট্রিক চিহ্নগুলো দেওয়া আছে, এই অ্যাস্ট্রিক চিহ্ন বোঝাচ্ছে এর গুরুত্ব কত রয়েছে। অ্যাস্ট্রিক চিহ্নের সংখ্যা যত বেশি হবে বুঝতে হবে সেই প্রশ্নের গুরুত্ব কিন্তু তত বেশি। তো অর্থনৈতিক ভূগোলের প্রথম যে প্রশ্নটা রয়েছে অষ্টম অধ্যায়ের, অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কী বোঝো। 2 নম্বরের দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য। এই তিনটাই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই প্রশ্নগুলো 2 নম্বরের জন্যই এসে থাকে, তবে পার্থক্যটা 3 নম্বরের আসলেও আসতে পারে। এরপরে নবম অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ, প্রথম অর্থনৈতিক ক্রিয়াকলাপ কৃষি। প্রথম প্রশ্ন, শস্য সমন্বয় বলতে কী বোঝো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শস্য সমন্বয়ের সংজ্ঞা 1 অথবা 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। পরের প্রশ্ন, জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি বলতে কী বোঝো অথবা নিবিড় কৃষির সংজ্ঞা দাও। এই দুটোর মধ্যে একটা আসতে পারে। নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি একবার এসেছে এই প্রশ্নটা। শ্বেত বিপ্লব বলতে কী বোঝো অথবা নীল বিপ্লবের সংজ্ঞা। শ্বেত অথবা নীল বিপ্লব, এই দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে, এই দুটোর মধ্যে অবশ্যই একটা আসবে। সুতরাং এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে করবে। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের 2টি কুফল ও 2টি সুফল উল্লেখ করো। সবুজ বিপ্লবের সুফল এবং কুফলগুলি পড়ে রাখতে হবে। ভারতে নীল বিপ্লবের সংজ্ঞা। 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো, অথবা এইভাবে আসতে পারে যে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, মিশ্র কৃষি বলতে কী বোঝো। 9 নম্বর প্রশ্ন, ভারতে নীল বিপ্লবের সুবিধাগুলি কী কী। 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ট্রাক ফার্মিং কি, এটা 1 অথবা 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। অবশ্যই এই প্রশ্নটা করে যাবে। 12 নম্বর প্রশ্ন, ভূমধ্য সাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন। এই প্রশ্নটা একবার যদিও অবশ্যই জলবায়ু চ্যাপ্টারে করিয়েছিলাম, তারপরেও বলছি এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 অথবা 4 নম্বরের জন্য। এরপরে ইক্কু উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, এটাও গুরুত্বপূর্ণ। এই 3টার মধ্যে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। ভারতের ডাল চাষের সমস্যা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 11, 12, 13, 14 এই 4টা প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। 15 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কা নারিকেল উৎপাদনে অগ্রণী কেন, অথবা এইভাবে প্রশ্নটা আসতে পারে, শ্রীলঙ্কার নারিকেল চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো, বা শ্রীলঙ্কার নারিকেল চাষের সম্পর্কে যা জানো লেখো। এইভাবে আসতে পারে 2 মার্কের। যদি যা জানো লেখো তখন কিন্তু 4 বা 5 নম্বরে হবে। আর যদি শ্রীলঙ্কার নারিকেল উৎপাদনে অগ্রণী কেন বা নারিকেল চাষের উন্নতির কারণ, সেটা 2 বা 3 নম্বরে আসতে পারে। এরপরে 16 নম্বর, ধান ও গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের তুলনামূলক আলোচনা করো, কিংবা দুটোর মধ্যে একটা দিয়ে দিতে পারে। অবশ্যই দুটোই করে রাখলে ওর তুলনা কিন্তু খুব সহজেই করা যাবে। 17 নম্বর প্রশ্ন বিষয়ে কার্পাস চাষের, কার্পাস বানানটা ভুল আছে যদিও, কার্পাস চাষের উন্নত হওয়ার কারণগুলো ব্যাখ্যা করো। অপারেশন ফ্লাড কি, এটাও গুরুত্বপূর্ণ। উদ্যান কৃষি তথা বাজার বাগান কৃষির বৈশিষ্ট্য, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। কৃষি থেকে যে এই প্রশ্ন 15-16টা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 10ম অধ্যায় শিল্প, যেটা দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত। পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতির বা কেন্দ্রীয় ভবনের কারণ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ কি। মালয়েশিয়ার রাবার শিল্প, এটা প্রশ্নটা অবশ্যই করে যাবে। এবং কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ, এই দুটার মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা এবার খুবই। এরপরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংজ্ঞা, এটাও গুরুত্বপূর্ণ। আইসোডাপেন কি চিত্র সহ আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা এবার রিপিট হওয়ার সম্ভাবনা খুবই।
7 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, ভারতের রেডিমেড পোশাক শিল্পে সম্পর্কে, ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতের তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু কোনো মতেই ছাড়া যাবে না। এই যে 3টা বা 4টা স্টার মার্ক যেগুলো আছে, এই প্রশ্নগুলো একটাও কিন্তু কেউ ছাড়বে না। এরপরে নেক্সট 9 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। এটাও করে যেতে হবে। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, এটাও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 বা 3 নম্বরের জন্য। শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো, এটা 2 অথবা 1 নম্বরের জন্য আসতে পারে। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্পাস বয়ন শিল্পকে, বয়ন হয়ে গেছে, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 বা 1 নম্বরের জন্য। এটা সাধারণত 2 নম্বরে আসতে পারে। 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পেট্রো রসায়ন শিল্প বলতে কী বোঝো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে 2 নম্বরের প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্প বলতে কী বোঝো। 14 নম্বর, ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি অবশ্যই করবে। ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলোও খুবই গুরুত্বপূর্ণ। অনসারী শিল্পের সংখ্যা, এটা তো বারবার আসছে, 1 মার্ক অথবা 2 মার্কের ক্ষেত্রে আসতে পারে। এরপর দ্রব্যসূচক, এই প্রশ্নটাও 2 অথবা 1 মার্কের জন্য আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমেরিকা যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্পের বন্টন আলোচনা করো, অর্থাৎ কোথায় কার্পাস বয়ন শিল্পের, আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবন করেছে সে সম্পর্কে আলোচনা করতে হবে। এরপরে 19 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, অথবা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই করে যাবে। নেক্সট প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলে কেন, এটা 2 মার্ক অথবা 3 মার্কের জন্য আসতে পারে, 1 মার্কের জন্যও কিন্তু এসে থাকে অনেক সময়। তো যেভাবে আসবে সেইভাবে উত্তরগুলো কিন্তু করতে হবে। 21 নম্বর প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা, এটা কিন্তু অবশ্যই করে যাবে। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে একাদশ অধ্যায় 3য়, 4র্থ ও 5ম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, WTO এর কার্যাবলী এবং ওপেকের তাৎপর্য, এই 2টো প্রশ্ন। ইন্টারনেটের সুবিধা বা গুরুত্ব, এই 3টে প্রশ্ন। প্রথম যে 3-4টা প্রশ্ন রয়েছে, ইন্টারনেটের সুবিধা, সোনালী চতুর্ভুজ কাকে বলে, এই 4টা প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। এরপর নেক্সট, ভারতের অর্থনৈতিক উন্নয়নে রেলপথের গুরুত্ব, অথবা আসতে পারে যে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন। এর গুরুত্বটা লিখলেই হয়ে গেল, যে ভারত এই সব কারণেই কিন্তু ভারতের জীবনরেখা বলা হয়ে থাকে রেলপথকে, এর গুরুত্বটা লিখতে হবে। এরপরে ভিডিও কনফারেন্সিং কি, মোটামুটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মেধা প্রবাহ কি, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 1 মার্কের অথবা 2 নম্বরে আসতে পারে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব মূল্যায়ন করে, এটা কিন্তু অবশ্যই করে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4র্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের 2টি উদাহরণ মোটামুটি। এরপরে দ্বাদশ অধ্যায় জনসংখ্যা, প্রথম যে প্রশ্ন রয়েছে, জনাকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা। জনাকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা বা হবে না, জনাকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা 3 অথবা 4 মার্কের জন্য আসতে পারে। জনবিস্ফোরণ কাকে বলে, এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসছে। এরপরে জনসংখ্যা বন্টনের প্রভাব আলোচনা করো, জনসংখ্যা বন্টনের প্রভাবগুলি আলোচনা করো। এরপরে কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আভ্যন্তরীণ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। লিঙ্গানুপাত বলতে কী বোঝো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে বয়লিঙ্গ অনুপাতের গুরুত্ব লেখো, এটা অবশ্যই করে যাবে 2 নম্বরের জন্য। মানুষ জমি অনুপাত বলতে কী বোঝো, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে 10 নম্বর, উন্নয়নশীল দেশগুলির বয়লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উন্নয়নশীল দেশ ও উন্নত দেশের যে বয়লিঙ্গ পিরামিডের মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো। এরপরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ, এই প্রশ্ন। আর মানুষ জমি অনুপাত ও জনঘনত্বের মধ্যে পার্থক্য, এই দুটো অবশ্যই কিন্তু করে যাবে, কোনো মতে এই দুটো প্রশ্ন ছাড়বে না। এরপরে 13 নম্বর অধ্যায় ত্রয়োদশ অধ্যায়, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো, এই প্রশ্নটা অবশ্যই করবে। বা কী ধরনের ভৌগোলিক পরিবেশে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। একই রকমভাবে যে ভারতের নগরায়নের সমস্যাগুলো কী। এবার 3 নম্বর প্রশ্ন, কী ধরনের ভৌগোলিক পরিবেশের জন্য বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, অথবা বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করে, এই 3টা প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। সাথে আরও যে 2টো প্রশ্ন রয়েছে, কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ, আর
ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি ও গ্রামীণ বসতির সংজ্ঞা, এই যে প্রথম 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন কোনো মতেই ছাড়া যাবে না। রৈখিক জনবসতি বলতে কী বোঝো? 2 মার্কের জন্য গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য মোটামুটি বলতে কী বোঝো? সংজ্ঞা এবং পার্থক্য এই দুটো কিন্তু অবশ্যই করবে। এরপরে চতুর্দশ অধ্যায় 14 নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলের সংজ্ঞা, ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য অথবা ম্যাক্রো ও মাইক্রো পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাবে। এই প্রশ্নটা সাধারণত 3 নম্বরে আসে। এরপরে উন্নয়ন বলতে কী বোঝো? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের জন্য ছত্তিশগড়ের কৃষি ও শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটাও গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য যে প্রশ্নটা 2025-এর জন্য কলকাতা বন্দরের সহযোগী বা পরিপূরক বন্দর হিসেবে, কলকাতা বন্দরের সহযোগী বা পরিপূরক বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপরে পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো, অর্থাৎ ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি ও বৃহৎ এই 3 প্রকার পরিকল্পনার অঞ্চল রয়েছে। এই 3 প্রকার পরিকল্পনা অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। 3 বা 4 নম্বর আসতে পারে। বৃহৎ পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা, এটাও গুরুত্বপূর্ণ। ব্যাঙ্গালোরতে বৈদ্যুতিক শিল্পের উন্নতির কারণ, এই ছিল বাকি যে পার্ট 1 বাদে পার্ট 2 এর যে আলোচনার বিষয়গুলো ছিল এই পর্যন্তই। অর্থনৈতিক ভূগোলের যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা হলো। ভারতের জনসংখ্যা ও জনবসতি ভূগোল ও ভারতের অর্থনৈতিক উন্নয়ন, এই চ্যাপ্টারগুলো থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো কিন্তু সবটাই সিলেক্টিভ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমন এই প্রশ্নগুলোই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে যাবে সবাই। এর পরের ভিডিওতে আমি যে 1 মার্কের এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই কিন্তু পরের ভিডিওগুলোও দেখে নিবে।